আমাদের এনএমআর স্পেকট্রোস্কোপির এই পর্বের আলোচনার টপিক হচ্ছে পাস্কেল ট্রায়াঙ্গেল ল। পাস্কেল ট্রায়াঙ্গেল ল, এটা আবার এনএমআর স্পেকট্রোস্কোপিতে এটা না একটা ম্যাথমেটিক্যাল নিউমোনিক ফর্মুলা, যেটা আমরা সেই পিচ্চিকালে 9-10-এর ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার ছিল, দ্বিপদী বিস্তৃতি নামে একটা চ্যাপ্টার, সেখানে পড়ছিলাম। এইটার আবার এনএমআর স্পেকট্রোস্কোপিতে কাজ কি? প্রশ্ন জাগ্রত হয় না? এনএমআর স্পেকট্রোস্কোপি পরে একটা নিয়ম আছে, ডট কানেক্ট করে করে পড়তে হয়। তো এই যে পাস্কেল ট্রায়াঙ্গেল ল, এইটা কেন আমার এনএমআর স্পেকট্রোস্কোপিতে আসলো? এই প্রশ্ন জাগ্রত হওয়ার আগে তোমার একটা টপিক পড়তে হয়। সেই টপিকটা হচ্ছে স্পিন স্পিন স্প্লিটিং, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস পর্বে আলোচনা করে ফেলছি। যারা এনএমআর স্পেকট্রোস্কোপি আমার ভিডিও থেকে শিখতেছ, তারা তো অবশ্যই সেটা দেখে ফেলছো, কারণ আমি সাজেশন দিয়েছি তোমাদের যে প্রতিটা পর্ব সিকোয়েন্স মেনটেন করে করে দেখবা। আর যারা পাস্কেল বা পাস্কেল ট্রায়াঙ্গেল ল লিখে ইউটিউবে সার্চ দিচ্ছ, দেন আমার ভিডিওটা আসছে, তার কাছে আমার সাজেশন তুমি অবশ্যই প্রিভিয়াস পর্বটা দেখবা, তারপর এটা কন্টিনিউ করবা। ওকে, তো পাস্কেল ট্রায়াঙ্গেল ল কেন আসলো এটা জানার আগে আমার একটু প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে মুভ করতে হবে। সেটা হচ্ছে স্পিন স্পিন স্প্লিটিং। আমরা জানি যে স্যাম্পল বা মলিকুলের কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটনগুলা একটা সিঙ্গেল পিক দেয়, এক জায়গায় পিক দেয়, কারণ তাদের কেমিক্যাল শিপ ভ্যালু একই। তো এই যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন একই জায়গায় পিক দেয়, বাট অ্যাকচুয়ালি দেখা যায় ওই পিকটা না অনেকগুলো রেখায়, অনেকগুলো লাইনে স্প্লিটেড হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। এর কারণ হচ্ছে এই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটনের যে নন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটনগুলো আছে, সেগুলা ম্যাগনেটের মতো বিহেভ করে। সেই ম্যাগনেটিজম এই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটনে একটা প্রভাব ফেলে। সেই প্রভাবের কারণে অনেকগুলো লাইনে বিভক্ত হয়ে যায়। সে অনেকগুলো লাইন মিলে আমরা যে পিকটা বলি সেটা বলে মাল্টিপ্লেট, বা বাংলায় বলা হয় বহু বিভক্তি। এই অনেকগুলো লাইনের যে ইন্টেন্সিটি রেশিও, সেটা ভিন্ন ভিন্ন হয়, আবার সেমও হয়, একটা নিয়ম মেনে হয়। তো ওই নিয়মটা না আমাদের এই পাস্কেল ট্রায়াঙ্গেল লর সাথে মিলে যায়। বুঝছো? অনেকগুলো কথা আমি মুখ দিয়ে বললাম, যদি হজম না হয় আমরা এখন লিখে তারপর বোঝাবো। দেখো, এখানে আমি পাস্কেল ট্রায়াঙ্গেল লর যে যদি ডেফিনেশন আকারে আসে তখন তুমি কি লিখবা, এটা আমি এখানে ল্যাঙ্গুয়েজ আকারে লিখে রাখছি। এটা পুরোটাই আমাদের পাবিয়ার বই থেকে নেওয়া। তো এখানে কি বলতেছে ওইদিকে আমরা পরে আসি, আমরা আগে জিনিসগুলো বোঝার চেষ্টা করি, তারপর এটা আমি বলে দিব। দেখো, আমরা স্পিন স্পিন স্প্লিটিংয়ে যেটা পড়ছিলাম সেটা n+1 রুল ফলো করে। তো এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ নেইবরিং হাইড্রোজেন। তো এখানে লিখে দিই নাম্বার অফ নেইবরিং হাইড্রোজেন বা প্রোটন। ওকে, এটা প্রকাশ করা হয় কি দিয়ে? প্রকাশ করা হয় এন দিয়ে। এই এন এর মান আমরা লিখব। তার আগে এদিকে একটা দাগ দিই, তোমাকে আমি আস্তে আস্তে বোঝাবো, তুমি বুঝতে পারবা, নো টেনশন। তো দাগ দিলাম, যতটুকু সোজা হওয়ার সোজা কি হয়েছে আমি একটু দেখে নিই। তো আচ্ছা, আরেকবার একটু সুন্দর করে দাগ দিই। আচ্ছা, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, এনটা কি বলছিলাম? নাম্বার অফ নেইবরিং প্রোটন। অর্থাৎ তুমি একটা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটনগুলার এনএমআর স্পেকট্রাম দেখবা। ওকে, ওই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটনের যে নেইবরিং নন ইকুইভ্যালেন্ট প্রোটনগুলো আছে সেটার নাম্বার। ধরো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটনের পাশে কোনো নন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নাই, তাই আমি বললাম 0। কি বললাম? এটার মান হচ্ছে 0। এখানে লিখে দিই মানটা, ধরো এটা অন্য কালি দিয়ে লিখে দিই। আচ্ছা, 0। ওকে, n+1 রুল বলে কি? n 0, তাহলে n+1 এখানে লিখে দিই n+1।
n+1 মানে n এর মান কত 0, তাহলে 0 সাথে 1 যোগ করো, কত হইল 1। তার মানে যে তুমি পিকটা যে পাবা সেটা একটা পিক মানে একটা লাইনের পিক পাবা। কীরকম, ধরো এইরকম, আমি এটা এরকম দিলাম, এরকম একটা পিক পেলা, কয়টা পেলা, একটা পেলা। ধরো নেইবরিং প্রোটনের সংখ্যা হচ্ছে 1, কত 1, তখন n+1 কি হয়, 1 এর সাথে 1 যোগ করো 2 হয়ে যায়, মানে একটা পিক অনেকগুলো লাইনে মানে একাধিক লাইনে বিভক্ত হয়ে যাবে। লাইন কয়টা লাইনে বিভক্ত হয়ে যাবে, n+1, তাহলে 1+1 দুইটা লাইনে, ধরো এইরকম। এই দুইটা লাইনে কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। এটা মিলে কিন্তু একটা পিক, বাট দুইটা লাইনে বিভক্ত হয়ে গেছে। এটা আমরা প্রিভিয়াস পর্বে এগুলো বলছি, তো এখন তোমার যারা প্রিভিয়াস পর্ব দেখছো তাদের কাছে এটা একদম ইজি। আচ্ছা, যদি n নাম্বার অফ নেইবরিং প্রোটনের সংখ্যা 3 হয়, নাম্বার অফ নেইবরিং প্রোটনের সংখ্যাটা হয় 3 হয়, তখন কি হবে, n+1 3+1, 3 বলতে 2 লিখবো, 2 হয়, তাহলে n+1 2+1 3, তার মানে একটা পিকই 3টা লাইনে বিভক্ত হয়ে যাবে। 3টা লাইন কেমন দেখো, খেয়াল করো, 1 2 3, 3টা লাইনে বিভক্ত হয়ে গেল, বুঝছো? এটা কিন্তু মিলিয়ে একটা পিক, বাট 3টা লাইনে বিভক্ত হয়ে গেছে। এই যে এটা বিভক্ত হয় নাই কারণ তার নেইবরিং কোনো প্রোটন নাই, এটার বলা হয় সিংলেট। এটার কি বলা হয়, সিংলেট। এটার বলা হয় ডাবলেট, ডাবলেট, কারণ কি দুইটা লাইন বিভক্ত হয়ে গেছে। এটার বলা হয় ট্রিপলেট, এটার বলা হয় ট্রিপলেট। ওকে, n+1 রুল, নেইবরিং প্রোটন তার সাথে 1 যোগ, পাইতেছ? যদি নেইবরিং প্রোটন 3 হয়, 3 হয়, তখন কি হবে, n+1 3+1 চারটাতে বিভক্ত হয়ে যাবে। চারটা লেখো, তাহলে এই যে ধরো 1 2 3, সরি এটা আবার ভালো করে রাখাই, 1 2 3 4, চারটা। এটারই বলবো কোয়ার্টেট, কোয়ার্টেট, কোয়ার্টেট। ওকে, যদি তোমার নেইবরিং প্রোটন 4 হয়, 4, তখন কি হবে, n+1 5, অর্থাৎ 5টা লাইনে বিভক্ত হয়ে যাবে। সেটা কেমন দেখো তো, 1 2 3 4 5, বুঝছো? 5, এটার কি বলবো, কুইন্টেট। এটার বলবো কুইন্টেট। আর ধরো নেইবরিং প্রোটন যদি 5 হয়, নেইবরিং কত 5, তাহলে কি হবে, n+1 5+1 অর্থাৎ 6, 6টা লাইনে বিভক্ত হয়ে যাবে। কেমন সেটা দেখো, 1 মিলে যাবে না, একদম নিচে মিলবে না, 1 2 3 4 5 6,
আর আবার যদি 6 হয় নেইবারিং প্রোটন তাহলে n+1 6+1 7, সেটা হয়ে যাবে 7টা লাইনে বিভক্ত, সেটা বলা হয় এটার কি বলছে, এটা বলছে সেক্সটেট। বুঝছো, এই হচ্ছে তোমার নিয়ম। ওকে, আর আচ্ছা, আর যদি এখানে 6 হয় তাহলে কি হবে, n+1 7টা লাইনে বিভক্ত হয়ে যাবে, 7টা লাইনে বিভক্ত হয়ে যাবে, যেটা বিগ পাবে সেটা বলে সেপ্টেট। এখন কথা হইলো, প্রশ্ন যেটা হইলো, দেখো এই যে লাইনগুলো যে বিভক্ত হয়ে গেছে, অনেকগুলো লাইনে বিভক্ত হয়েছে না, বাট লাইনগুলোকে আমি যেমনি ইচ্ছে সেমনি দিছি, একটা নিয়ম মেনে দিছি। দেখো তো এখানে 3টা লাইন না, এই 3টা লাইনকে আমি এইভাবে দিছি 1 2 3, এই যেখানে কয়টা লাইন, 4টা লাইন, এইভাবে দিছি 1 2 3 4, এই যেখানে 5টা লাইন, এখানে 1 2 3 4 5 এইভাবে দিছি, দেই নাই, মানে একটা রেশিও আছে কোনটা কত হবে, একটা রেশিও আছে। সেই রেশিওটা দেখো তো, খেয়াল করো রেশিওটা আসলে কী হয়। এখানে তো একটাই আছে, আমি বলবো এই রেশিওটার বলবো, এটা আমি এভাবে লিখে দিই, রেশিওটার বলবো এটা হচ্ছে 1, মানে একাই আছে। আর এখানে এটাও যে এটাও তা, তাহলে কী বলবো, প্রথমটা যদি 1 হয় পরেরটাও কি 1, তাহলে 1:1। এখানে দেখো প্রথমটাতে আমি 1 ধরলাম 1, পরেরটা এটা ডাবল হয়, বুঝছো, 1:2:1। এই দেখো এটা আর এটা কি সেম, তাহলে 1 আর 1। আর এটা কি হয়, এটা যতটুকু উপরে উঠাইছো প্রথমটা, এটা তার দ্বিগুণ পরিমাণ উঠে, বুঝছো, এটা নিয়ম, একজালি তো আমরা রাখাইতে পারবো না, এটা নিয়ম এইভাবে, এটা যতটুক এই মাঝখানেটা তার থেকে দ্বিগুণ, আবার লাস্টেরটা এটার সমান, তাহলে 1:2:1। আবার এটা দেখো প্রথমটা তুমি কী ধরবা 1, তাহলে প্রথমটা 1, তাহলে প্রথমটা আর লাস্টেরটা কি সেম, আবার এই দুইটা কি সেম, তাহলে কী হচ্ছে প্রথমটার 1 ধরলাম। ওকে, পরটা কত, পরটা তোমার হয় 3, মানে এইটা যা তার 3 গুণ উপরেরটা, আর দ্বিতীয়টা, আবার তৃতীয়টা তো দ্বিতীয়টার সমান, তাহলে 1:3, আবার এটা কি প্রথমটার সমান 1, একটা নিয়ম, দেখছো। তাহলে কী হইলো, এটা হইলো তোমার 1:3:3:1। এটা দেখো প্রথমটা আর লাস্টেরটা সমান, দ্বিতীয়টা আর লাস্টের আগেরটা সমান, আর এটা একা একরকম, সব থেকে বড়। তাহলে কি প্রথমটা যদি 1 দাও, পরটা হবে কত 4 হবে, বুঝছো, পরেরটা হবে 4, তারপরটা হবে 6, 1:4:6। আবার এটা কি এই যে দ্বিতীয়টার সমান, তার মানে 4, এই দ্বিতীয়টার সমান, আবার ঠিক প্রথমটার সমান, প্রথমটা কি 1, তাহলে 1, তাহলে কী মানতেছে 1:4:6:4:1। আবার এটা 6 স্টেট, এটা কী হবে, প্রথমটা 1, পরেরটা হবে 5, তারপরটা 10, তারপরটা 5, তারপরটা 1, 1 2 3 4 5। ঠিক আছে, 1:5:10:10:5:1, এটা যে 1 আর এই যে 1, এই দুটা সেম, তারপরে এটা 5, এটাও কি 5, আর এটা 10, এটাও 10, এই যে। তো এই যে ইন্টেন্সিটি রেশিও, এইটা না এরকম করে হয়। তো এই ইন্টেন্সিটি রেশিওটা না তোমার প্যাসকেল ট্রায়াঙ্গেলের সাথে মিলে যায়। কেমন, প্যাসকেল ট্রায়াঙ্গেল কী পড়ছিলাম, দেখো প্যাসকেল ট্রায়াঙ্গেলটা মনে তুমি একটু রিকল করো, সেটা ছিল এরকম, এটা আমি এখানে লিখে দিই। প্যাসকেল ট্রায়াঙ্গেলটা প্রথমে এরকম 1 ছিল, তারপর কি 1, দেখি লিখি 1 ছিল, তাই না, তারপর কি 1 1, তারপর কি ছিল 1 2 1, তারপরে 1 3 3 1, তাই না, তারপরে আবার 1, তারপরে 4, এটা আমি একটু ওইদিকে লিখি, জায়গা হবে না, সরি, এদিক থেকে লিখি, উপর থেকে লিখি, 1 1 1 1, তারপর কি এটা যোগ 2, আবার এখানে
ওটা, তাই না? আবার লাস্টে ওয়ান, লাস্টে সবসময় ওয়ান হয়। তারপর দেখো যেখানে সংখ্যা সেখানে ইস্টু দিব। প্রথমটা ওয়ান, তারপর কী করতে হয়, এটার এটা যোগ করতে হয় 3, সংখ্যা যেখানে ইস্টু। তারপর কী করবা, এটার এটা যোগ করবা 3, ইস্টু জায়গায় সংখ্যা লিখবা, লাস্টে কী দিবা 1। আবার খেয়াল করো, এই যে সংখ্যার জায়গায় ইস্টু দিলাম 1 প্রথমে, তারপরে কি 3 আর 1 যোগ করে 4, তারপরে সংখ্যার জায়গায় ইস্টু 3 3 যোগ করে 3 3 যোগ করে কত হয় 6, সংখ্যার জায়গায় ইস্টু 3 1 যোগ করে 4, সংখ্যার জায়গায় ইস্টু 1। আবার দেখো প্রথমে 1, তারপরে 1 আর 4 যোগ করে 5, সংখ্যার জায়গায় ইস্টু 4 আর 6 যোগ করে 10 10, সংখ্যার জায়গায় ইস্টু 6 আর 4 যোগ করে 10, সংখ্যার জায়গায় ইস্টু 4 1 যোগ করে 5, সংখ্যার জায়গায় ইস্টু লাস্টে 1, তাই না? এরকম তুমি আবার বানাতে পারবা। 1 সংখ্যার জায়গায় ইস্টু 1 আর 5 যোগ করে কত হয়, 1 আর 5 যোগ করে 6 হয়। তারপর সংখ্যার জায়গায় ইস্টু 5 আর 10 যোগ করে কত হয় 15, সংখ্যার জায়গায় ইস্টু 10 আর 10 যোগ করে কত হয় 20, সংখ্যার জায়গায় ইস্টু 10 আর 5 যোগ করে কত হয় 15, সংখ্যার জায়গায় ইস্টু 5 আর 1 যোগ করে কত হয় 6, সংখ্যার জায়গায় ইস্টু 1। তাহলে এটা কী বলা হয়, পাস্কেল ট্রায়াঙ্গেল। যা হয়েছে হয়েছে, বুঝছো? তাহলে দেখো মিলছে কিনা, 1 1 1:1 1:1 1:2:1 1:2:1 1:3:3:1 1:3:3:1 1:4:6:4:1, দেখো এবার সবটা মিলে গেছে। তাহলে এইটা কি কাকতালীয়ভাবে এটার সাথে মিলে গেল না? তাই আমরা বলতেছি পাস্কেল ট্রায়াঙ্গেল ল আমাদের যে লাইন মাল্টিপ্লেটে যে লাইন বা রেখাগুলো আছে সেগুলোর ইন্টেন্সিটি রেশিও সম্পর্কে আমাদের কি করতেছে, ধারণা দিতেছে, রিভিলস করতেছে, তাই না? তো এটা হচ্ছে কি পাস্কেল ট্রায়াঙ্গেল ল। এটা তুমি একটা শর্টকাট বলতে পারো, বাট প্রশ্ন হচ্ছে যে এই যে ইন্টেন্সিটি রেশিও কেন এটা 1:2:1 হয়, কেন এটা 1:1 হয় যখন ডাবলেট হয়, যখন ডাবলেট তখন কেন 1:1 হয়, কেন ট্রিপলেট হয় তখন কেন 1:2:1 হয়, যখন কোয়ার্টেট হয় তখন কেন 1:3:3:1 হয়। আমি তোমাকে জাস্ট এই দুইটার ব্যাখ্যা দিব, একটা এক্সাম্পল দিয়ে এই দুইটার ব্যাখ্যা দিব, এইটার আর এটার ব্যাখ্যা দিব একটা যোগ দিয়ে। তো এই দুটো যদি বুঝো বাক্যগুলো তো বুঝবা যে কেমনি আসলো। ব্যাখ্যা তোমার এক্সামে আসেও না আবার আসেও, বুঝছো? তো আমরা ব্যাখ্যা পড়বো, বাট তুমি তো পাস্কেল ট্রায়াঙ্গেল ল বুঝছো। তো এই যে যাহা বললাম এখানে লিখে রাখছি, দেখো দ্য ইন্টেন্সিটি রেশিও অফ মাল্টিপ্লেটস, এইগুলো কি মাল্টিপ্লেটস, এটা একটা 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 মাল্টিপ্লেটস, সেক্সটেট, কুইন্টেট, কোয়ার্টেট, ট্রিপলেট, ডাবলেট, এগুলো সব মাল্টিপ্লেটস। হ্যাঁ, বাট আলাদা আলাদা নাম, কিসের উপর ভিত্তি করে, কয়টা লাইন তার উপর ভিত্তি করে। ওকে, তো ইন্টেন্সিটি রেশিও অফ মাল্টিপ্লেটস, মাল্টিপ্লেটস যে ইন্টেন্সিটি রেশিও, হ্যাঁ, ডিরাইভ ফ্রম দ্য n+1 রুল। দেখো আমি এটা মানে কি বুঝাইছি, এই যে মাল্টিপ্লেটস, এটা লাল কালি দিয়ে লিখছি, এটাও এই লাইনটা লাল কালি দিয়ে লিখছি, তার মানে বুঝেছি মাল্টিপ্লেটস যেটা ডিরাইভড হয় ফ্রম দ্য n+1 রুল, n+1 রুল অনুযায়ী, তাই না? এই যে আমাদের n নেইবরিং প্রোটন আর মাল্টিপ্লেটস, দেখো এই যে কয়টা দুইটা হয়েছে কেন, কারণ নেইবরিং প্রোটন 1 n+1 1 1 যোগ 2, নেইবরিং প্রোটন 2 n+1 2 + 1 3 3 হইলে 4 4 হইলে 5 5 হইলে 6। তাহলে যে মাল্টিপ্লেটসটা কোথেকে আসতেছে, n+1 রুল থেকে হচ্ছে না, ডিরাইভ হচ্ছে না, এটাই বলছে যে মাল্টিপ্লেটস ডিরাইভ ফ্রম দ্য n+1 রুল। এই মাল্টিপ্লেটসের ইন্টেন্সিটি রেশিও সেটা কী করে, ফলো দ্য ইনট্রাইস, মানে যে ইন্টেন্সিটি রেশিও নীলকালি, এটাও লিখছি নীলকালি, ফলো দ্য ইন্ট্রেস, কোনটা, এই যে ইন্টেন্সিটি রেশিও সেটা কী করে, ফলো করে। কেমন, কোনটা ফলো করে, ইন্টারেস্টটা কি, ইন দ্য ম্যাথমেটিক্যাল নিউমোনিক ডিভাইস, একটা ম্যাথমেটিক্যাল নিউমোনিক ডিভাইস কী করে, সে ফলো করে। ম্যাথমেটিক্যাল নিউমোনিক ডিভাইসের মধ্যে কোনটা আছে, ওই যে পাস্কেল ট্রায়াঙ্গেল, পাস্কেল ট্রায়াঙ্গেল, বুঝছো? এটা বুঝাইছি। তো এই হচ্ছে তোমার ওভারঅল পাস্কেল ট্রায়াঙ্গেলের বেসিক কথাবার্তা। পরীক্ষা আসলে তোমার এটা কী করবা, বর্ণনা দিয়ে দিবা। আশা করি তোমার বোঝাইতে পারছি। এখন আমরা মানে জানবো যে কেন এই অনুপাতেই হয়, কেন 1:2:1, কেন 1:3:3:1, কেন 1:4:6:4:1, এরকম করে কেন হয়, লাইনগুলো কেন সমান হয় না। এই যে এটা সমান হয়েছে ডাবলেটের ক্ষেত্রে সমান, বা ট্রিপলেটের ক্ষেত্রে প্রথম আর লাস্টেরটা সেম, বাট মাঝেরটা আবার বড়। আর কোয়ার্টেটের ক্ষেত্রে প্রথম লাস্টেরটা সেম, আবার মাঝে দুইটা আবার সেম, বাট ওটার ইন্টেন্সিটি আবার কি বেশি, তাই না? কেন এরকম হয় এটা সম্পর্কে আমরা আলোচনা করব এখন একটা কম্পাউন্ড এক্সাম্পল হিসেবে নিয়ে। আমরা মুছে দিলাম, একটা স্ক্রিনশট দাও,
দিছো? আচ্ছা, মুছে দিলাম। ও তার আগে একটু বলে নেই, তুমি এখানে লিখে রাখতে পারো, মানে এটা জাস্ট মনে পড়লো। মাল্টিপ্লেক্স ইন্টেন্সিটি রেশিও, ইন্টেন্সিটি রেশিও এটা বাংলার অনুবাদটা হচ্ছে এরকম, মানে মাল্টিপ্লেক্স হচ্ছে বহু বিভক্তি, বহু বিভক্তি। তাহলে বহু বিভক্তির ইন্টেন্সিটি রেশিও, ইন্টেন্সিটি রেশিও বলা হয় পাখর্য, পাখর্য অনুপাত, অনুপাত, বুঝছো? বহু বিভক্তির লাইনের, বহুবিভক্তি লাইনের পাখর্য অনুপাত। হ্যাঁ, এটা মানে আমার ভোট করে মনে পড়লো, তাই লিখে দিলাম। পাখর্য বলতে কি, যে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি পাখর্য বোঝায়। আচ্ছা, মুছে দিলাম। দেখো আমি একটা কম্পাউন্ড এক্সাম্পল হিসেবে নিই, পাবের বই যেটা দেয়া ব্যাখ্যা করা সেটা নিতেছি। কম্পাউন্ডটা কি? CH3 CH2 আয়োডিন, এটা আমরা প্রিভিয়াসে দেখছি, তাই না? এই কম্পাউন্ডের পিক আমরা দেখছি। তো এই কম্পাউন্ডটা কেমন পিক দিবে এনএমএস একটা আমি বলো তো, সেটা বের করতে হয় কীভাবে? একটা ওই কম্পাউন্ডে কয়টা আমাদের কয় টাইপের প্রোটন আছে সেটা বের করতে হবে। খেয়াল করো, এই যে আয়োডিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে কী করে? ইলেকট্রন টান দেয়, ফলে ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাবে। কোথায়? এই যে পাশের কার্বনগুলোতে। সব থেকে কোথায় বেশি হ্রাস পাবে? এই কার্বনের হাইড্রোজেনে। আর কম হ্রাস পাবে কোনটায়? এইটায়। তাহলে এই টাইপ আর এই টাইপ কি মিললো? এই দুইটা হাইড্রোজেন এক টাইপ, এই তিনটা হাইড্রোজেন আরেক টাইপ। তো আমি বোঝার সুবিধার্থে এটাকে দিলাম এ টাইপ, এটাকে দিলাম এ টাইপ, আর এটার দিলাম বি টাইপ, বুঝছো? দুইটা টাইপ বানাইলাম, একটা এ, এটা এ আর এটা বি। আচ্ছা, তারপর তোমার দেখতে হবে কোনটা শিল্ডেড কোনটা ডিশিল্ডেড, কোনটা শিল্ডেড কোনটা ডিশিল্ডেড। কোনটা শিল্ডেড বলো? এটা হচ্ছে ডিশিল্ডেড, তাই না? কারণ ইলেকট্রন এখানে কম, তাই আমি এটা বলবো এটা হচ্ছে ডিশিল্ডেড। আর শিল্ডেড কোনটা? শিল্ডেড হচ্ছে যেটা, এটা হচ্ছে শিল্ডেড। আচ্ছা, শিল্ডেড ডিশিল্ডেড মানে কি? এটা কিন্তু তোমার পারা উচিত, শিল্ডিং ডিশিল্ডিং ইফেক্ট এগুলো তো পড়ছো, তাই না? এই পাস্কেল ট্রায়াঙ্গেল ল এটা তো অনেক পরের আলোচনা এনএমআর স্পেকট্রোস্কোপিতে, মানে প্রোটন এনএমআর স্পেকট্রোস্কোপির পার্টটাতে, তাই না? তো এই ভিডিও তুমি দেখতেছো, তার মানে আগেরগুলো দেখে আসছো। তারপরেও আমরা আলোচনার সুবিধার্থে একটু রিকল করি। ধরো এই যে আমাদের নর্থ, এই আমাদের কি সাউথ, একটা ম্যাগনেট এনএমআর মেশিনের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, সেটার মাঝখানে কি রাখলাম? স্যাম্পল রাখলাম, একটা স্যাম্পলের ধরো একটা প্রোটন, এটা হচ্ছে একটা প্রোটন। সেই প্রোটন কী করতেছে? ঘুরতেছে, এমনভাবে ঘুরতেছে যে অ্যালাইনমেন্টে চলে যাব, মানে এইভাবে। তাহলে এইদিকে আমাদের নর্থ কেউ ঘুরবে এইরকম, এরকম, অর্থাৎ এটা কীভাবে দিব? এইরকম, তাই না? এই যে এইরকম। তাহলে এইদিকে আমাদের নর্থ, এদিকে আমাদের নর্থ, এদিকে আমাদের সাউথ, এই যে সাউথ নর্থ, নর্থ সাউথ অ্যাট্রাকশন, অ্যালাইনমেন্টে চলে গেছে। তো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কি? নর্থ থেকে সাউথের দিকে। এই যে তোমার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এই যে প্রোটনের মধ্যে কি করতেছে? একটা প্রভাব ফেলতেছে না? হ্যাঁ। তো এই প্রভাব থেকে যদি প্রোটনটা কোনোভাবে মুক্ত, কিছুটা মুক্ত হয়, তার মানে এই প্রোটনটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড থেকে শিল্ডেড। এই শিল্ডেডটা বা শিল্ডিংটা নানানভাবে হতে পারে। মেনলি এই প্রোটনের কে ঘেরাও করে কি আছে? ভ্যালেন্স ইলেকট্রন, তাই না? প্রোটনের চারপাশে ইলেকট্রন আছে না, ভ্যালেন্স ইলেকট্রন। সেই ভ্যালেন্স ইলেকট্রন ধরো আমি এইভাবে আঁকাইলাম, কীভাবে? ধরো লাল করে দেখাইলাম এরকম। প্রোটনটা ধরো, মানে এই যে ইলেকট্রনটা ধরো, এই যে এটা ইলেকট্রনটা কী করতেছে? এইভাবে ঘুরতেছে প্রোটনকে ঘেরাও করে। তো
ইলেকট্রন সেও তো হচ্ছে চার্জ পার্টিকেল। ইলেকট্রন যদি মুভমেন্ট করে কোনো, তাহলে চার্জ পার্টিকেল মুভমেন্ট করতেছে, আর কোনো চার্জ পার্টিকেল মুভমেন্ট করলে সেখানে কী তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। তো কেমন সৃষ্টি হয়, ঘোরাবা যেদিকে ঘুরতেছে, ধরো এইভাবে ঘুরতেছে, মানে এটাকে ঘেরাও করে এরকম করি। তো এরকম করে ঘুরলে আমার সাউথটা কোন, মানে থামটা কোন দিকে যায়, এই দিকে। আর ইলেকট্রনের ক্ষেত্রে, নেগেটিভ চার্জের ক্ষেত্রে থামটা ডিনোট করে সাউথ পোলকে, আর প্রোটন বা পজিটিভ চার্জের ক্ষেত্রে থামটা নির্দেশ করে নর্থ পোলকে। অর্থাৎ আমার এইদিকে কী সৃষ্টি হবে, এইদিকে সাউথ আর এদিকে নর্থ। ডিরেকশন কি সবসময় সাউথ থেকে নর্থের দিকে, সাউথ থেকে নর্থের দিকে। তাহলে খেয়াল করো, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, যে নর্থ থেকে সাউথ। আর যেটা আমার প্রোটনের মধ্যে প্রভাব ফেলতো, বাট এইখানে এই যে ইলেকট্রনের মুভমেন্টের ফলে যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হলো সেটা কোন দিকে, এই দিকে। অর্থাৎ সেটা ডিরেকশন কি, এই বরাবর, যেটা কি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে অপারেট করতেছে। তাহলে বলো, এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এই প্রোটনে আগে যেরকম প্রভাব ফেলতে পারতো, এখন কি তা পারতেছে, কিছুটা হলেও কমে গেল। কেন কমে গেল, বিকজ অফ এই যে আমাদের নতুন করে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে, যেটা বলা হয় ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। যেটা কিসের কারণে, এই যে প্রোটনকে কী করে রাখছে, ইলেকট্রন ঘেরাও করে রাখছে। তাই এই প্রোটনের রেজোনেন্স ঘটানোর জন্য আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড আরও বেশি ফেলতে হবে ফিল্ড সুইপ মেথডে, তাই না? রেজোনেন্স ঘটার জন্য দুইটা মেথড, একটা ফ্রিকোয়েন্সি সুইপ আর একটা কি ফিল্ড সুইপ, ওগুলো তো পড়ে আসছো। ফিল্ড সুইপ মেথডে কী করতে হয়, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মানে আস্তে আস্তে বাড়াতে হয়। তো যেহেতু আগে যদি ফ্রি নিউক্লিয়াস থাকতো তখন যে প্রভাবটা ফেলতে পারতো, এখন কিন্তু তা পারতেছে না, বিকজ অফ এই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। কোনটা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড মানে কোনটা, এই যে ইলেকট্রনের মুভমেন্টের ফলে যে সৃষ্টি হয় লোকাল ডায়াম্যাগনেটিক কারেন্ট, যেটাকে বলা হয়, বুঝছো? অর্থাৎ এই প্রোটনটাকে এই ইলেকট্রন কী করতেছে, শিল্ডিং করতেছে বা শিল্ডেড করতেছে, কার থেকে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড থেকে। তাই এইটার রেজোনেন্স ঘটানোর জন্য এই প্রোটনের আমাদের ম্যাগনেটিক ফিল্ড আরও বেশি আরও বেশি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে কী বললাম, রেজোনেন্স ঘটার জন্য ম্যাগনেটিক ফিল্ড আরও বেশি আমাদের বাড়াতে হবে। তো দেখো, আমরা এখন এইটার পিক দেখব। পিকটা কেমন, ধরো এই যে এরকম আমরা দিলাম, ধরো এরকম, এটা হচ্ছে এই দিক বরাবর কী না হয় ভাই, এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড নেওয়া হয়, বুঝছো? আর গ্রাফটা সাজানো হয় কি, গ্রাফ সাজানো হয় এরকম করে, গ্রাফ সাজানো হয় এই যে এরকম করে। আমি একটু নিচে লিখি, গ্রাফটা সাজানো হয় ডেল ppm পার্টস পার মিলিয়ন। এটা আরেকটু করি, পার্টস পার মিলিয়ন, তাই না? আচ্ছা, আমরা বলছিলাম এই দিক থেকে এদিকে থাকে, এদিক থেকে এদিকে আমাদের থাকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ওটা একটু বেশি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, আর এর থেকে থাকে পার্টস পার মিলিয়ন, মানে ডেল্টা, কেমিক্যাল শিফট। এখানে কি, জিরো। এদিক থেকে কেমিক্যাল শিফট বাড়তেছে, বাট অন দ্য আদার হ্যান্ড এই দিক থেকে ম্যাগনেটিক ফিল্ড বাড়তেছে। তো দেখা যায় এই কম্পাউন্ড কয় টাইপের সিগন্যাল দিবে, দুই টাইপের। কেন, কারণ প্রোটন হচ্ছে দুই টাইপের, একটা এ আর একটা বি। তো প্র্যাকটিক্যালি যে মানটা সেটা বলি 1.83, আর একটা হচ্ছে 3.20। খেয়াল করো, একটা পাওয়া যায় 1.83-তে, আমি ওটা কালো কালো দিয়ে দেখাই, 1.83-তে। আরেকটা পাওয়া যায় 3.20।
এরকম। আর এটার মান কত বললাম? 1.83। 1.83 ppm-এ একটা পিক পাবা, আরেকটা তুমি পাবা 3.80। 3.80 আর এটা লিখি, এটা মান কত? ধরো 3.80 পাবি। আর ওই এই উদাহরণটা দেয়া, তাই আমি এই উদাহরণটা দিলাম। আর এই দিক থেকে তোমার কি, ধরো এখানে আমাদের জিরো শুরু হয়েছে, এখানে আমাদের জিরো শুরু হয়েছে, কেমিক্যাল শিফট। আমি বলছিলাম এই দিক বরাবর কি থাকে? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। বলো একটু মানে পয়েন্টে আসো। বলছিলাম যদি প্রোটনটা শিল্ডেড থাকে, শিল্ডেড মানে কি, এখানে ওই যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড আমাদের কী করতেছে? এগেনস্ট অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এগেনস্ট বিহেভ করতেছে। তাই এই প্রোটনটা রেজোনেন্স ঘটার জন্য আমাদের কী করতে হবে? অতিরিক্ত আওয়ার আমাদের ম্যাগনেটিক ফিল্ড এখানে ফেলতে হবে, ফিল্ড মেথড, ফিল্ড সুইপ মেথডে রেজোনেন্স ঘটানোর জন্য। তাহলে শিল্ডেড থাকলেই আমাদের ম্যাগনেটিক ফিল্ড বেশি ফেলতে হয়, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ডান দিকে তুমি কোনগুলা কেমিক্যাল শিফট পাবা আর বাম দিকে কোনগুলো পাবা? ডান দিকে কী বলছি? যত এদিকে যাবা ম্যাগনেটিক ফিল্ড বেশি ফেলতে হইতেছে রেজোনেন্স ঘটানোর জন্য। তাহলে বলছিলাম শিল্ডেড থাকলে কী করতে হয়? রেজোনেন্স ঘটানোর জন্য আমাদের বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মানে ফেলতে হয়, ইনসিডেন্ট করতে হয় বা ইনক্রিজ করতে হয়, তাই না? তাহলে এইখানে শিল্ডেড কোনটা? শিল্ডেড হচ্ছে এই যে এটা, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই আমাদের ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, ইনডিউসড ম্যাগনেট বেশি হবে, অর্থাৎ সেটা অ্যাগেনস্টই করবে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডে। তাই এটা রেজোনেন্স ঘটার জন্য আমাদের বেশি পরিমাণ কী করতে হবে? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। অর্থাৎ বাম দিকে আমি ডান দিকে কোনটা পাবো? এই শিল্ডেড প্রোটনের জন্য পিক পাবো। তো আমি লিখে দিই, আমি ডান দিকে কোনটা পাবো? ডান দিকে পাবো SHIELDD, শিল্ডেড প্রোটনের জন্য, বুঝছো? শিল্ডেড প্রোটনের রেজোনেন্স আমি ডান দিকে পাবো। তাহলে বাম দিকে কোনটা পাবো? বাম দিকে পাবো আমি ডিশিল্ডেড, যেটার ইলেকট্রন ডেন্সিটি কম। কারণ কি, ডিশিল্ডেড এই প্রোটনকে ঘেরাও করে রাখার মতো, মানে এইখানে কোন একটা মানে কম পরিমাণ ইলেকট্রন ডেন্সিটি, তাই যে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড সেটা কম হবে। এই জন্য আমার প্রোটনের রেজোনেন্স ঘটানোর জন্য খুব একটা আমার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ফেলতে হবে না, ইজিলি হয়ে যাবে। অর্থাৎ কম অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড লাগতেছে। আর কম মানে কি? অ্যাপ্লাইড ম্যাগনেটিক এই দিক থেকে, মানে এইদিকে কম অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, তাই না? অর্থাৎ ডিশিল্ডেড এইদিকে দিবে, ডিশিল্ডেড প্রোটন আমাদের এই বরাবর রেজোনেন্স দিবে। বুঝতে পারছো তো? আবার একবার বলে দিই জাস্ট ছোট্ট করে, ইলেকট্রন ডেন্সিটি যত বেশি, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, এটার বলা কি? ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তত বেশি। ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড কী করে? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেনস্টে বিহেভ করে। তাই এই প্রোটনের ফিল্ড সুইপ মেথডে আমি যদি রেজোনেন্স ঘটাতে চাই, আমাদের এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড কী করতে হবে? বেশি পরিমাণ বাড়াতে হবে, কারণ এগেনস্টে কাজ করতেছে। তাই আমরা কি ডান দিকে পিক পাবো শিল্ডেড প্রোটনের জন্য। আর ডিশিল্ডেড মানে কি? খুব একটা ইলেকট্রন ডেন্সিটি ঘেরাও করে নাই, তাই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড খুব একটা নাই। অর্থাৎ এটাকে ঘেরাও করে কি যেহেতু কেউ নাই, আমি ইজিলি কী করতে পারবো? অল্প অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করে রেজোনেন্স ঘটায় ফেলতে পারবো। বুঝতে পারছো? আর অল্প কোন দিকে? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, বুঝছো? অর্থাৎ ডিশিল্ডেড প্রোটন আমি এদিকে পিক পাবো। তুমি বলো তাহলে 1.83-তে তুমি কোন প্রোটনের জন্য পিক পাবা? শিল্ডের জন্য, এই যে এটা শিল্ডেড। আর 3.80-তে কোনটা পাবা? এই যে বি টাইপ ডিশিল্ডেড, তাই না? এরকম। এরপর পিকটা কত বড় হবে কত ছোট হবে সেটা হবে ওই ইকুইভ্যালেন্ট প্রোটন কয়টা। তাহলে বলো এখানে কয়টা? 3টা প্রোটন। তাই এইটা তুমি কি পাবে? একটু বড় পাবা। ধরো একটু বড় পাইলা, এরকম পাবা, একটু বড় পাইলা। আর এটা কি পাবা? বি টাইপটা হাইড্রোজেন 2টা, তাই একটু কম পাবা, একটু কমাই দিলাম, এরকম রাখলাম, এটা একটু বাড়িয়ে দিলাম। এটা তোমার এক্সপেকটেশন। বাট দেখা যায় কি, এরকম 1.83 পাইছে, এরকম একটাই পাওয়ার কথা। এরকম একটা না পায়া কী হয়ে যায়? এই একটা লাইন অনেকগুলা লাইনে স্প্লিট হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, তাই না? কীভাবে বিভক্ত হয়? n+1 রুল ফলো করে। দেখো এই যে শিল্ডেড প্রোটন জন্য পিক পাবো, শিল্ডেড প্রোটনের পাশের প্রোটন কয়টা বা নেইবরিং, এটা তো ইকুইভ্যালেন্ট, এই 3টা প্রোটন ইকুইভ্যালেন্ট, এটার সাথে 2টা নন ইকুইভ্যালেন্ট। তাহলে এর পাশে কয়টা? 2টা, তাহলে n হচ্ছে 2, তাহলে 2 + 1 n+1 3 হয়ে গেল। তার মানে 1.83 এটা 3টা লাইনে বিভক্ত হয়ে যাবে। তোমার পাওয়ার কথা ছিল কোথায়? একদম এইখানে পাবা, বাট এইখানে না পাই কি পাবা? একটু এদিকে সরে যাবে, বাম দিকে
খেয়াল করো। বুঝছো, যেখানে এক্সপেক্ট করছিলা সেখানে একটা পাইছো লাইন, এবং এক্সপেকটেশনের ডানেও একটু পাই গেলা, এক্সপেকটেশনের বামেও একটু পাই গেলা। বুঝছো, ঠিক আছে। আর এইখানে কোনটায় তোমার এটার জন্য যেটা ডিসিলেট বাম দিকে বাবা, তুমি এখানে এক্সপেকটেশন করছিলা, তো কী হয় দেখো, এটা এই লাইনটা বিভক্ত হয়ে যায়। কেউ বিভক্ত হবে n+1, n মানে কি পাশের কার্বন হাইড্রোজেন। এই দেখো এখানে পাশের কার্বন হাইড্রোজেন কয়টা, পাশের হাইড্রোজেন কয়টা, 3টা, তাহলে 3+1 4, মানে এই লাইনটা 4টা লাইনে বিভক্ত হয়ে যাবে। কয়টা লাইনে, 4টা। 4টা দেখো কেমন, 4টা দেখো কেমন, এই দিক থেকে দিই, চারটায় যেরকম 1 2, হইল না তো, দেখো এবার উঠলো 1 2, এটা তো উঠবো না, এটা থেকে কম হবে কারণ এখানে 2টা মাত্র বটন। তাহলে আরেকটু করি, একটু ছোটো করে দিই, 1 2, সরি ফর টাইম ওয়েস্টিং। দেখো 1, এত উপর উঠে দিই কেন, বারবার একই ভুল করি, কম্পেয়ার করবো এটার সাথে। দেখো 1 2 3 4, এটাতে একটু বড় উপর উঠাইছি না, এটা কিন্তু একটু উপর উঠাইছি, এটা একটু দিই, এটা একটু দিই। দেখো এই পিক থেকে, এই যে এই পিকে দেখো, এই যেটা, এটা কি অনুপাত মেনে চলে। প্রথমটা আমি কি বলবো, প্রথমটা কি বলবো 1, এতটুকু বলবো 1 1, তারপরটা কি 1:4 4:4 না 1:3 3:1, তাই না? আর এটা দেখো প্রথমটা কি 1, প্রথমটা 1, পরেরটা কি 3, না পরেরটা 2, আমরা দেখে আসছি প্রিভিয়াস 1:2:1। তার মানে এটা দেখো, এটা যে 1 তার থেকে এটা বড়, এর 1 বড় কেন, কারণ এখানে হাইড্রোজেন বেশি, তাই। তাহলে কতটা উপরে উঠবে, কত লম্বা হবে, সেটা ডিপেন্ড করে হাইড্রোজেন সংখ্যার উপর। প্রশ্ন যে 1:3:3:1, এটা 1:2:1 কেমন এমন হইলো, সেটা সম্পর্কে আমরা দেখব। তো আমরা দেখতেছি শিল্ডেড কখন হয় একটা প্রোটন, যখন এই প্রোটনকে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড থেকে এগেনস্টে কাজ করতেছে। কোন একটা ম্যাগনেটিক ফিল্ড, এই প্রোটনে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড সেটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেনস্টে কাজ করতেছে, তখন এই প্রোটনটা শিল্ডেড হইতে পারে। সেটা এই প্রোটনের চারপাশে যে ইলেকট্রনের ফলে ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড, ওর হইতে পারে অন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমরা এখন দেখব। এটা মুছে দিলাম। আচ্ছা আস্তে আস্তে আসি আমরা, দেখো খেয়াল করো। প্রথমে আমরা আসবো কোনটা ব্যাখ্যা করব, এখানে CH2 দেখেছি, প্রথমে আমরা CH2 আসি। এটা দেখা দিই, এটা কার জন্য, এটা হচ্ছে CH3 জন্য, CH3 জন্য। এটা কি, এটা হচ্ছে CH2 জন্য। আমরা যে এক্সপেকটেশন করলাম তাতে টানে গেছে, বামে গেছে, আবার এক্সপেকটেশন পাইছো। আমরা যেখানে এক্সপেকটেশন করছিলাম, দেখো এখানে আমাদের এক্সপেকটেশন ছিল কোথায়, ধরো এইখানে আমাদের এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন আমরা কোনো কি পাই না, লাইন পাই নাই, ডানে 2টা বামে 2টা। এখন আসো কেন এমন হয়, প্রথমে আসি CH2 প্রোটনের জন্য। CH2 প্রোটনের জন্য দেখো, ধরো আমরা যে ম্যাগনেটিক ফিল্ড দিতেছি, ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে,
এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, বুঝছো, ডিরেকশন এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যেটা বললাম যে নর্থ সাউথ, ওটা ডিরেকশন এইদিকে। ডিরেকশন কোন দিকে? এইদিকে। যত তুমি এইদিকে যেতেছো ম্যাগনেটিক ফিল্ড বাড়তেছে, মনে যা থাকে ডিরেকশন এইদিকে, আবার যত তুমি এদিকে যেতেছো ম্যাগনেটিক ফিল্ড বাড়তেছে। এটা ধরো আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আমরা সেই CH2 প্রোটনকে রাখছি। কোন প্রোটনকে? এই CH2 প্রোটনকে, CH2 প্রোটনকে। এই CH2 প্রোটন এফেক্টেড হবে কোন প্রোটন দ্বারা? তার নেইবরিং প্রোটন, এই যে এ টাইপ CH3। তো ধরো আমরা এটা লিখলাম, এই CH2 প্রোটন এফেক্টেড হবে কোনটা দ্বারা? এই CH3 প্রোটন দ্বারা। ওটা জাস্ট এখানে লিখে দিলাম, CH3 প্রোটন দ্বারা। আচ্ছা, ধরো তুমি এই CH2 প্রোটনের যে পিকটা এক্সপেক্ট করছিলা, এক্সপেকটেশন, সেটা ধরো এইখানে করছিলা। কোথায়? এই বরাবর। আমি ডট ডট দিয়ে বুঝাইলাম, ডাইরেক্ট নিচে দিই। এটা আরেকটু এইদিকে, হ্যাঁ এইদিকে দিই, তাহলে সুন্দর হয়। CH2। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্টার আমি লেন্থ বাড়াই দিই, ধরো। আচ্ছা, এখানে বিনার দিলাম। ওকে, CH2 প্রোটন এফেক্টেড হবে, ইনফ্লুয়েন্স হবে কোন প্রোটন দ্বারা? CH3 প্রোটন দ্বারা, CH3 প্রোটন দ্বারা। ওকে, ধরো এই CH2 প্রোটন এই ম্যাগনেটিক ফিল্ডের মাঝে রাখছো। এই CH2 প্রোটনের যে পিকটা তুমি আশা করতেছো, ধরে নাও তুমি এইখানে আশা করছো, এইখানে আশা করলা, এটা এক্সপেকটেশন এইখানে। বাট কাহিনী হয় কি, এক্সপেকটেশন তুমি পাইতে পারো, না পাইতে পারো। কেন? কারণ এই যে তিনটা প্রোটন, যেটা নেইবরিং CH2 নেইবরিং, CH2 পাশের প্রোটন, এই তিনটা প্রোটন যে আছে সেটা ম্যাগনেটের মতো বিহেভ করে। কারণ প্রোটনগুলো কী করতেছে? অনবরত স্পিন করতেছে, স্পিনের ফলে ম্যাগনেট রেজিস্ট হয়, তাই না? কারণ প্রোটন তো চার্জ পার্টিকেল, হাইড্রোজেন তো নিউক্লিয়াসে গেছে, প্রোটন আছে না, সেই প্রোটনটা চার্জ পার্টিকেল, সেটা মুভমেন্ট করতেছে, তাই ম্যাগনেট রেজিস্ট হয়। তার মানে এই CH2-তে কয়টা ম্যাগনেট? তিনটা ম্যাগনেট। কার কারণে? এই যে তিনটা হাইড্রোজেন কারণে দেখাইতেছি। সেই ম্যাগনেটগুলো তোমার কী কী করতে পারে? এই তিনটা ম্যাগনেট দেখো কি করতে পারে। এক, আমি এটা লাল কালি না নীল কালি দিয়ে দেখাই দিয়ে যাও। তিনটা কি করতে পারে দেখো তো। এক, তোমার এই যে অ্যাপ্লাইড ম্যাগনেট ফিল্ড কোন দিকে? এই দিকে। আর এই যে হাইড্রোজেনের ম্যাগনেট, তিনটা হাইড্রোজেনের CH2 যে নেইবরিং, সেটার যে ম্যাগনেট, সেটা কি করবে দেখো, একটু ভালো করে খেয়াল করো। সেটা এইরকম একটা বিহেভ করবে। এক, দুই, এক, দুই, তিন। তিনটা ম্যাগনেট কার জন্য? যে নেইবরিং প্রোটন, সেটা কি করতেছে? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে কাজ করতেছে। তার মানে এই যে CH2 প্রোটনকে এই CH3 যে প্রোটন, সেটা কি করলো? শিল্ডেড করলো। বলছিলাম না যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে যদি কোনো ম্যাগনেট বিহেভ করে, অপারেট করে, তাহলে প্রদত্ত প্রোটন কী হইতেছে? শিল্ডেড হইতেছে। তার মানে আমরা বলতে পারি এই CH2 প্রোটন শিল্ডিং হইল। কেন? কারণ এই প্রোটনটা কী করতেছে? এগেইনস্টে কাজ করতেছে। এগেইনস্ট, আমি জাস্ট এগেইনস্ট লিখলাম, তুমি এগেইনস্ট লিখতে পারো বা বলতে পারো অপোস্ট। অপোস্ট কার বিরুদ্ধে? এখানে অপোস্ট না লিখে এখানে লিখে দিই, বা বলতে পারি অপোস্ট। অপোস্ট, অপোস্ট মানে যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে অপোস্ট করতেছে, এগেইনস্ট বা অপোস্ট। তার মানে কি? তার মানে CH2 প্রোটন শিল্ডিং হইতেছে। শিল্ডিং, শিল্ডিং অফ CH2 প্রোটন শিল্ডিং হইল। আচ্ছা, ওকে। আরও কিছু কাহিনী করতে পারে। কি করতে পারে? ধরো এই তিনটা প্রোটনের দুইটা আমাদের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে থাকলো। একটু এদিকে লিখি, দুইটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেইনস্টে থাকলো, দুইটা এগেইনস্টে থাকলো, বাট একটা
উইথ গেল বা অ্যালাইনমেন্টে চলে গেল, হতে পারে না? মানে বিন্যাস সমস্যার মতো চিন্তা করো কী কী সম্ভাবনা করতে পারে। তাহলে দুইটা কিন্তু কি আছে, এগেনস্টে আছে, বাট একটা অ্যালাইনমেন্টে চলে গেছে। এই যে এইটা কি হয়েছে, অ্যালাইনমেন্টে চলে গেছে। ওকে, আবার ধরো নিচেরটা তো অ্যালাইনমেন্টে চলে গেছে, হইতে পারে না যে মাঝখানেরটা উপরেরটা, নিচে লিখি, উপরেরটা তোমার এগেনস্টে আছে, বাট মাঝখানেরটা কি অ্যালাইনমেন্টে চলে গেল, আবার নিচেরটা এগেনস্টে। তার মানে আমি তোমার বুঝাইতেছি এই কম্বিনেশনে একটা কি আছে, এগেনস্টে আছে, আর দুইটা একটা অ্যালাইনমেন্টে আছে আর দুইটা এগেনস্টে। আবার হতে পারে উপরেরটা একদম কি করলো, উপরেরটা তোমার এগেনস্টে চলে গেল, বাট নিচে দুইটা এখন অ্যালাইনমেন্টে। এক কথা বারো ভুল বলতেছি, তাই না? উপরেরটা তোমার অ্যালাইনমেন্টে চলে গেল আর নিচের দুইটা এগেনস্টে। তার মানে এই যে কম্বিনেশন লিখলাম, এখানে 3 ধরনের পসিবিলিটিস এবং এগুলো হয়। প্রথমে 3টা কী ছিল, এগেনস্টে ছিল, তারপর 2টা এগেনস্টে থাকলো, একটা অ্যালাইনমেন্ট চলে গেল। তো এই কম্বিনেশন 3টা হইতে পারে, এক নিচেরটা এগেনস্টে, অথবা মাঝেরটা এগেনস্টে, অথবা উপরটা এগেনস্টে, আর 2টা করে কি, সরি আমি আন্তরিকভাবে দুঃখিত, বলতেছি কিন্তু ভুল, তাই না? আবার একটু আসি, প্রথমে 3টা এগেনস্টে, শিল্ডেড অফ CH2, তারপরে 2টা এগেনস্টে থাকলো, একটা কি করলো, উইথ দ্য ফিল্ড, বাট অথবা মানে অ্যালাইনমেন্ট উইথ দ্য অ্যাপ্লাইড ফিল্ড, একটা অ্যালাইনমেন্টে আর 2টা কি এগেনস্টে আছে। প্রথমে নিচেরটা অ্যালাইনমেন্টে, অথবা মাঝখানেরটা অ্যালাইনমেন্টে, অথবা একদম উপরটা অ্যালাইনমেন্টে, বাট 2টা করে কি আছে, এগেনস্টে। এই যে 2টা করে এগেনস্টে, 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 2টা করে এগেনস্টে। বুঝছো? ঠিক আছে, তারপর কি ঘটনা ঘটতে পারে? তারপর তোমার ঘটতে পারে যে না, 2টাই কী করলো, অ্যালাইনমেন্টে চলে গেল। ধরো 2টা অ্যালাইনমেন্টে চলে গেল, 2টা অ্যালাইনমেন্টে চলে গেল, 2টা একটু এদিকে লিখি, 2টা অ্যালাইনমেন্টে চলে গেল। প্রথমে 3টাই এগেনস্টে ছিল, তারপর একটা অ্যালাইনমেন্ট, 2টা এগেনস্টে, এরপর তার 3টা এগেনস্ট, 2টা এগেনস্ট, এরপর একটা এগেনস্ট, মানে এগেনস্ট আস্তে আস্তে কমতেছে। ধরো এরকম পসিবিলিটিস। তার মানে বলবো এখন কি আছে, একটা এগেনস্ট আছে, একটা কি আছে, এগেনস্ট আছে, কিন্তু 2টা কি, 2টা অ্যালাইনমেন্টে চলে গেছে। আবার এইরকম হতে পারে না? দেখো, মানে এই যে 2টা অ্যালাইনমেন্ট, একটা এগেনস্ট, এটা আমি কয়টা বানাতে পারি, কম্বিনেশন বানাতে পারি। বিন্যাসের মতো চিন্তা করো, এগেনস্টটা সম্ভব না? দেখো এই যে উপরেরটা আর নিচেরটা কি আছে, অ্যালাইনমেন্ট আছে, আর একটা কি এগেনস্টে, মাঝখানেরটা। তারপর দেখো এই কেসটা বানানো যায়, সেটা কি, এখন নিচের 2টা কি অ্যালাইনমেন্টে, উপরেরটা এগেনস্টে। বুঝছো? এই হলো কম্বিনেশন। প্রথমে কি 3টা এগেনস্ট, তারপর 2টা এগেনস্ট, তারপর একটা এগেনস্ট, এই যে এগেনস্ট, এই যে এগেনস্ট, এই যে এগেনস্ট, একটা জাস্ট এগেনস্ট। তো একটা এগেনস্ট তুমি 3টা কম্বিনেশন বানাতে পারো। বুঝছো? তারপরে কি আমাদের 3টাই অ্যালাইনমেন্টে চলে যাওয়া, 3টাই অ্যালাইনমেন্টে চলে যাওয়া, 3টাই অ্যালাইনমেন্টে চলে যাওয়া। তাহলে 3টা যদি অ্যালাইনমেন্টে চলে যায়, মানে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, আমাদের এই CH3 প্রোটনের ম্যাগনেট সেটাও সেদিকে, অর্থাৎ এই CH2 প্রোটনকে তো শিল্ড করতেছে না, উল্টা একদম পুরো লেভেলে রিশেল্ড করে দিল, কারণ কি এটা অ্যালাইনমেন্টে আছে। তাহলে দেখো অ্যালাইনমেন্ট, বুঝছো, অ্যালাইন্ড লিখে দিলাম, অ্যালাইন্ড। বাকি বলবো, এটার বলবো যে উইথ, এগেনস্ট না লিখে এই যে এখানে এগেনস্ট লিখছি, এখানে লিখলাম উইথ মানে কি, এই যে উইথ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অথবা ওখানে লিখছি অপোজিট, এখানে বলবো অ্যালাইন্ড। বুঝছো? তার মানে এই CH2 প্রোটন কি হলো, ডিশিল্ডেড হইল, ডিশিল্ডিং অফ CH2। কি বুঝলা? দেখো আমরা বলছিলাম যত শিল্ডেড হবে হাতের ডান পাশে, যত ডিশিল্ডেড হবে হাতের বাম পাশে। তাহলে 3টা প্রোটন তোমার কি ছিল,
এগেনস্টে ছিল, তার মানে শিল্ডিং। তারপরে কয়টা? দুইটা আমার এগেনস্টে, তাহলে কি স্টিল নাও শিল্ডেড, বাট একটু হইলেও কী হয়েছে, শিল্ডেডটা কমছে। কেন? একটা এগেনস্টে চলে গেছে, মানে একটা উইথে গেছে, দুইটা এগেনস্ট একটা এগেনস্টে চলে গেছে। তাহলে আমার এখানে বলবো কি উইকলি, এখানে হচ্ছে উইকলি কি অপোস্ট হয়েছে, তাই না? আমরা লিখবো কি উইকলি অপোস্ট। খেয়াল করো, এখানে লেখো উইকলি অপোস্ট, উইকলি অপোস্ট, উইকলি অপোস্ট। স্টিল না অপোস্ট আছে, বাট উইকলি একটু কমছে। অপোস্টের জায়গায় তুমি কি বলতে পারো? শিল্ডেড বলতে পারো। এই কেস দিয়ে বুঝাইলাম শিল্ডেড, কিছুটা এখনও শিল্ডেড আছে। বাট এখন দেখো তো পরের স্টেপে আমাদের কি করছে, দুইটাই অ্যালাইনমেন্টে চলে গেছে, মাত্র একটা এগেনস্টে আছে, মাত্র একটা এগেনস্ট। তাহলে এগেনস্টের সংখ্যা কম, অ্যালাইনমেন্টের সংখ্যা বেশি। তার মানে এখন স্টিল এখানে কি চলে গেলো, শিল্ডেড আছে নি ডিশিল্ডেড হয়ে গেছে, ডিশিল্ডেড। কারণ এগেনস্টে থাকলে শিল্ডেড, আর উইথ দিয়ে গেলে ডিশিল্ডেড, উইথ দেওয়ার সংখ্যা তো বেশি, দুইটা। তাহলে এটা বলবো কি পুরোপুরি ডিশিল্ডেড না, উইকলি ডিশিল্ডেড, উইকলি ডিশিল্ডেড বা উইকলি অ্যালাইন্ড, উইকলি অ্যালাইন্ড বা ডিশিল্ডেড। আর একদম ডিশিল্ডেড কোনটা? এটা, বুঝছো? তার মানে দেখো তো, তুমি যেখানে এক্সপেকটেশন করছিলা, এক্সপেকটেশন পিক কোথায় পাবা? এক্সপেকটেশন পিক কখন পাবা? যখন এই CH2 প্রোটনের উপর কোনো মানে বাহিরের কোনো ম্যাগনেটের বা নেইবরিং প্রোটনের ম্যাগনেটের কোনো প্রকার অ্যাপ্লাইড ম্যাগনেটের সাথে শিল্ডেড ডিশিল্ডেড হবে না, বুঝছো? আর শিল্ডেড হইলেই ডান দিকে, ডিশিল্ডেডই বাম দিকে। তাহলে এটা কখন পাবা? এক্সপেকটেশন যেখানে করছিলাম সেটা তখনই পাবা যখন যে এই যে CH3 প্রোটন সেটার কোনো প্রভাব থাকবে না। CH3 প্রোটন তো প্রভাব আছে, কয়দিনের প্রভাব? এই যে 4 টাইপের, একদম শিল্ডেড। দেখো এটা পুরোপুরি শিল্ডেড। তাহলে তুমি কী পাবা? শিল্ডেড যত হাতের ডান দিকে। তার মানে তুমি পিকটা কোথায় পাবা? পিকটা এইখানে না পাইয়া একদম ডানে একটা পিক পাবা। তারপর দেখো শিল্ডেড, এরপর কী হইলো? এখনও শিল্ডেড, বাট উইকলি শিল্ডেড, উইকলি। তাহলে শিল্ডেড একটু কমলো, যত শিল্ডেড ডানে, শিল্ডেড কমতেছে বামে। তার মানে তুমি এখানে একটা পিক পাইলা বামে। এক্সপেকটেশন জায়গায় তুমি কোনো পিক পাইলা না, কারণ কি নাই, মানে কোনো প্রভাব নাই, এরকম কোনো ঘটনা ঘটতেছে না, প্রভাব কিছু না কিছু করতেছে। তারপর দেখো উইকলি অ্যালাইন্ড ডিশিল্ডেড, ডিশিল্ডেড। তাহলে ডিশিল্ড মানে কি? বাম দিকে বাবা, এই বাম দিকে বইতেছো। তারপরে একদম পুরোপুরি ডিশিল্ডেড, তাহলে তুমি কোথায় পাবা? একদম পুরোপুরি ডানে পাবা, বামে পাবা, পুরোপুরি বামে পাইলা। এই তুমি কটা পিক পাইলা? 1 2 3 4, একটা পিক, সেটা 4টা লাইনে বিভক্ত হয়েছে। এই যে একটা পিক যেখানে তুমি 3.80 চাইছিলা, সেটা 4টা লাইনে বিভক্ত হয়েছে। এই যে তোমার এক্সপেকটেশন ছিল 3.80, তা না কি পাই, কি পাইলা? একদম এই যে ডানে। এটা কোনটা? এই যে পিকটা কোনটার জন্য? এই যে এটার জন্য। তারপরে এই পিকটা কোনটার জন্য? এই যেটা, এটা পাইছো এই যে এটার জন্য। আর এটা পাইছো কোনটার জন্য? এটার জন্য। আর লাস্টেটা কোনটা? এইটা। প্রশ্ন আসে এখন যে 1:3:3:1 এটা কেন? তার আগে তোমার একটু নেট স্পিন লিখে দিই। নেট স্পিন, নেট স্পিন, এখানে এই বরাবর আসি। নেট স্পিন, স্পিন বলতে মানে ওই এটার স্পিনগুলো দেখবো ওভারঅল। অ্যালাইনমেন্টে থাকলে সেটা হচ্ছে কী বলে এটারে, মানে স্পিন কোয়ান্টাম নাম্বার মিললে হচ্ছে হাফ, বুঝছো? স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে মিললে হচ্ছে হাফ। যদি অ্যালাইনমেন্টে থাকে সেটা হচ্ছে প্লাস হাফ, আর এগেনস্টে গেলে মাইনাস হাফ, বুঝছো? এখানে দেখো তো অ্যালাইনমেন্টে কয়টা আছে? 3টা। তাহলে প্রত্যেকটা জন্য হাফ, হাফ 1 আর হাফ, তাহলে গেলো 3/2। তাহলে বলবো কি এটা হচ্ছে +3/2। তাহলে এটার জন্য কি +3/2, বুঝছো? আর এখানে দেখো তো এখানে দুইটা অ্যালাইনমেন্টে একটা কি এগেনস্টে, দুইটা অ্যালাইনমেন্টে একটা এগেনস্টে। তাহলে যে এই একটা মানে দুইটা অ্যালাইনমেন্টে একটা এগেনস্টে, তাহলে একটা এগেনস্ট আর একটা অ্যালাইনমেন্ট ক্যান্সেল না, কারণ হাফ করে তো। এগেনস্টে গেলে মাইনাস হাফ, ধরো এগেনস্টে গেলে কি, আমি এখানে লিখে দিই, এগেনস্টে গেলে কালির তো নাই, যদি এগেনস্টে যায় তাহলে কি মাইনাস হাফ, আর অ্যালাইনমেন্টে গেলে প্লাস হাফ। এখানে তুমি লাইনটা লিখে রাখতে পারো, যদি অ্যালাইনমেন্টে যায় তাহলে হচ্ছে প্লাস হাফ, আর যে এগেনস্টে যায় তাহলে হচ্ছে মাইনাস হাফ। স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, তাহলে এখানে কি দুইটা অ্যালাইনমেন্ট একটা এগেনস্ট, তাহলে ওভারঅল একটা এগেনস্ট আর একটা অ্যালাইনমেন্ট ক্যান্সেল আউট, তাহলে একটা কি পড়ে থাকলো? অ্যালাইনমেন্ট পড়ে থাকলো। অ্যালাইনমেন্টে থাকলে কি প্লাস হাফ, তার মানে এটার সংখ্যা কি? এটা হচ্ছে ওভারঅল প্লাস হাফ।
তারপরে এখানে দেখো তো একটা এগেনস্ট না দুইটা এগেনস্ট একটা অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট সেটার জন্য কি, সেটার জন্য হচ্ছে প্লাস হাফ, এখানে লিখে দিই এটার জন্য প্লাস হাফ, আর এটার জন্য কি মাইনাস হাফ। তাহলে প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল, তাহলে একটা শুধু তোমার কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো না, কোনটা পড়ে থাকলো এগেনস্টে, আর এগেনস্ট থাকলে মাইনাস, কয়টা এগেনস্টে পড়ে রয়েছে একটা, ক্যান্সেল করে এগেনস্ট থাকলে মাইনাস, তাহলে বলবো কি কালি বেরো নাকি মাইনাস হাফ। এখানে খেয়াল করো তিনটে এগেনস্টে মানে কি এগেনস্ট থাকলে মাইনাস তিনটা, তাহলে হাফ 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 3/2, তাহলে বলবো -3/2, বুঝছো? এই হচ্ছে নেট স্পিন। এখন আসে যে 1:3:3:1 হয় কেন, দেখো তো শিল্ডেড একদম পুরোপুরি শিল্ডেড সেটার কখন, যখন তিনটাই কি থাকে এগেনস্টে থাকে, ঠিক আছে? এই যে একটা ঘটনা, এটা একটা কি ঘটনা, এটা একটা পসিবিলিটি, যে তুমি তিনটা এগেনস্টে এরকম পসিবিলিটি কয়টা বানাতে পারবা, তিনটার জন্য এই একটাই তো, আর কোনো পসিবিলিটি বানাতে পারবা না। বাট দুইটা এগেনস্টে একটা অ্যালাইনমেন্টে এরকম ঘটনা কয়টা বানাতে পারবা, 1 2 3, কয়টা বানাইলা তিনটা, এই যে একটা এই যে একটা এই যে একটা তিনটা, আবার দুইটা অ্যালাইনমেন্টে মাত্র একটা এগেনস্টে এটা ঘটনা কয়টা বানাতে পারবা বা পসিবিলিটি, এটাও তিনটা 1 2 3, আর এটা আবার উইথ দা সবগুলা উইথ বা সবগুলো অ্যালাইনমেন্ট এটা ঘটনা কয়টা বানাতে পারবা, এটাও একটা। তাহলে যত এই যে পসিবিলিটির সংখ্যা এটা অনুপাত ডিপেন্ড করে, তাহলে আমি বলবো রেশিও, ইন্টেন্সিটি রেশিও, এখানে লিখে দাও ইন্টেন্সিটি রেশিও। তাহলে দেখো এটার পসিবিলিটি কয়টা, একটা না, তাই বলবো এটা 1, এটা পসিবিলিটি কটা তিনটা না, তাই বলবো এটা 3, 1:3:2, এটাও কি পসিবিলিটি কটা 3, 1:3:2, এটা পসিবিলিটি কটা একটা 1। এই কারণে 1:3:1, এই যে 1:3:1, প্রথমটা ডিশিল্ডেড এটা কি একটা, এই যে এতটুক, আর তারপরে উইকলি ডিশিল্ডেড সেটার সঙ্গে কি এটা একটা পসিবিলিটি তিনটা পসিবিলিটি, তাই কি এটার থেকে 3 গুণ বেড়ে যাবে, এটা যতটুক এটা 1 2 3 গুণ বেড়ে গেছে, পরটাও তিনটা আস্তে আস্তে কি শিল্ডেড দিকে যাইতেছে না, প্রথম ডিশিল্ডেড তারপর উইকলি ডিশিল্ডেড তারপর উইকলি শিল্ডেড, এই যে ডানে দিকে গেল, আর একদম ডানে এই যে এটা আবার একই চলে গেছে। আশা করি বুঝতে পারছো কেন এরকম হয়, সবগুলা কেন হচ্ছে তুমি এরকম দিতে পারলা না 1 2 3 4 চারটা সমান দিতে পারলা না কেন, কারণ পসিবিলিটি তো সেম না, এগেনস্টে একটা পসিবিলিটি, উইকলি এগেনস্টে একটা পসিবিলিটি না তিনটা পসিবিলিটি, যদি একটা থাকতো তাহলে 1:1:1:1 এরকম হইতো। আশা করি তুমি তোমার বুঝাইতে পারছি। তারপর আরেকটা বুঝাই, এটা বুঝে দিয়ে আমরা পর্ব শেষ করবো। এটার জন্য দেখো খেয়াল করো আমাদের বরাবর মতো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, ওকে। এখন আমরা কার জন্য ব্যাখ্যা করবো, সিএসটির জন্য। সিএসটি বটন এই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মাঝে তুমি রাখছো, এটা ইকুইভ্যালেন্ট, এটা কি হবে এফেক্টেড বা ইনফ্লুয়েন্সড হবে কোনটা দ্বারা, তার নেইবরিং প্রোটন দ্বারা। সিএসটি নেইবরিং প্রোটন কোনটা, CH2, তো আমরা এখানে এটা লিখলাম CH2। আচ্ছা ওকে, এক্সপেকটেশন করতেছি কোথায়, এক্সপেকটেশন করতেছি আমরা, ধরো এটা একটু এইদিকে চাপে লিখি, ওকে, এটা B0, এটা আমাদের CH3, এটা আমাদের CH3, এটা ইনফ্লুয়েন্স হবে কি দ্বারা, CH2 প্রোটন দ্বারা, তার নেইবরিং প্রোটন। আমাদের এক্সপেকটেশন আমরা এইখানে পিক পাবো, দেখা যায় পিক পাই কিনা, দেখা যাক এখানে পিক পাই কিনা, এটা আমাদের এক্সপেকটেশন, এখানে আমরা পিক পাবো। ওকে, সেই এক্সপেকটেশন মান কত, 1.83। আচ্ছা, তোমার নেইবরিং প্রোটন কয়টা, দুইটা, অর্থাৎ এই দুইটা প্রোটন মানে কি দুইটা ম্যাগনেট, সেই দুইটা ম্যাগনেট কি করবে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেনস্টও কাজ করতে পারে, আবার অ্যালাইনমেন্টও কাজ করতে পারে। ধরো দুইটা প্রোটন এগেনস্টে গেল, এগেনস্টে দুইটা প্রোটন আছে, দুইটা এগেনস্টে দিলাম, তাহলে দুইটা প্রোটন এগেনস্টে কাজ করতেছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের এগেনস্টে, তার মানে সিএসটি প্রোটন কি হইলো, শিল্ডেড হইতেছে, তাই না? বলবো এই দুইটা ম্যাগনেট বা এই যে CH2 এটা কি করতেছে, অপোস্ট করতেছে, অপোস্ট বা কি বলবো, অপোস্ট বলবো অথবা বলবো এগেনস্টে বলবো, কার, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের। তাই আমি বলতেই পারি শিল্ডিং হইল,
শিল্ডিং কার শিল্ডিং হলো শিল্ডিং অফ CH3, কারণ আমরা CH3 প্রোটনের রেজোনেন্স দেখতেছি বা কেমিক্যাল শিফট দেখতেছি। আচ্ছা, এটা একটা সম্ভাবনা। আরেকটি হইতে পারে ওই যে একটা করে কি হয়, 3টা এগেনস্টে ছিল, 2টা এগেনস্টে থাকলো, একটা করে অ্যালাইনমেন্টে চলে গেল। এখন একই কাজ বলবা, একটা এগেনস্টে থাকলো, একটা এগেনস্টে থাকলো, বাট একটা কি একটা এগেনস্টে থাকলো, বাট একটা কি গেলো উইথ দা চলে গেল। এটা একটা সম্ভাবনা। মানে কোনটা এগেনস্টে চলে উইথ দা চলে গেল, নিচেরটা হইতে পারে না যে উপরেরটা উইথ দা, নিজেরটা এগেনস্ট, এটার একটা পসিবিলিটি। আচ্ছা, তাহলে উপরেরটা এগেনস্টে। আবার কি হইতে পারে, হ্যাঁ প্রথমে 2টা এগেনস্টে, তারপর একটা এগেনস্টে, এরপর একটা এগেনস্টে না, সবগুলা কি উইথ দা। এই 3টার বাইরে আর কোনো কিছু বানাইতে পারবা? বানাইতে পারবে না। তাহলে যখন 2টাই উইথ দা চলে গেছে, অর্থাৎ অ্যালাইনমেন্টে চলে গেছে অ্যাপ্লাইড মিনির ফিল্ডের, অ্যাপ্লাইড মিনির ফিল্ড আগে CH2 প্রোটনের উপর যে প্রভাব ফেলতো, এই CH2 প্রোটন আবার অ্যাপ্লাইড মিনির ফিল্ডের দিকেই চলে গেছে। মানে CH3 প্রোটনের উপর আরও বেশি ম্যাগনেটিজম পড়বে, প্রভাব পড়বে, অর্থাৎ CH2 প্রোটন একদম ডিসিলেট হয়ে গেল। কেন? এই অ্যালাইনমেন্টের কারণে। দেখো অ্যালাইন্ড বা বলবো উইথ, তাই CH2 প্রোটন কী হইলো ডিশিলেট হইলো, ডিশিল্ডিং অফ CH3, তাই না? হয়েছে, ঠিক আছে। এখন আসো কথায়, এগেনস্টে যখন থাকবে তখন তুমি হাতের কোন পাশে পিক পাবা? ডান দিকে পাবা। এই যে ডান দিকে পিক পাইলাম। 2 নাম্বার কাহিনী দেখো তো, একটা তোমার কি এগেনস্ট আর একটা উইথ দা, তাহলে একটা এগেনস্ট একটা উইথ দা, এটার জন্য উইথ দার জন্য কি মাইনাস, এগেনস্টের জন্য মাইনাস হাফ, আর উইথ দার জন্য প্লাস হাফ। তাহলে বলো তো মাইনাস হাফ প্লাস হাফ কি ক্যান্সেল আউট না? এটা মাইনাস হাফ প্লাস হাফ ক্যান্সেল আউট, এটা প্লাস হাফ, এটা মাইনাস হাফ ক্যান্সেল আউট। তাহলে ওভারঅল এটা কি কোনো CH3 প্রোটনের উপর প্রভাব ফেলতেছে? না। একটা এগেনস্টে গেছিলো, একটা উইথ দিয়ে গেছিলো, ক্যান্সেল আউট। ধরো একটা এগেনস্ট আর একটা উইথ দা, ক্যান্সেল আউট। তাহলে এইটা এই যে এই দ্বিতীয় কেসটার CH3 প্রোটনের উপর কোনো প্রভাবই নাই, কোনো প্রভাব ফেলতেছে না। তার মানে তুমি যেখানে এক্সপেকটেশন করছিলা সেখানে একটা কি পেয়ে গেলা, পিক পেয়ে গেলা, বুঝছো? আর 3rd নাম্বার পুরোপুরি কি গেছে এগেনস্টে চলে, মানে উইথ দা চলে গেছে। উইথ দা মানে কি ডিশিলেটের হাতের বাম পাশে বাবা। এই হচ্ছে কাহিনী। তাই আমরা দেখো তো এটার কি বলতে পারি, 3rd নাম্বার কেস আমি বলবো এটা কি নট ইফেক্টিভ। এই 2 নাম্বার কেসটা কোনো ইফেক্টিভ না। যেহেতু ইফেক্টিভ না, তাই আমরা কি পেতেছি, যেখানে এক্সপেকটেশন করছিলাম সেখানে পাইছি। এই যে দেখো 1.80-তে এক্সপেক্ট করছিলাম, তো 1.80-তে একটা পিক পাই গেছি। এবং আরেকটা কোথায় পাইছি, হাত এই যে শিলেট হয়েছে, তাই আমরা ডানে পাইছি একটা, এবং ডিশিলের জন্য বাঁয়ে পাইছি একটা, তাই 3টা হয়েছে। এই 3 কাহিনীর বাইরে আর কোনো বানাইতে পারবে না। এখন কথা হলো যে 3টাই কেন আমি সেম করলাম না। কাহিনী পসিবলি দেখো এখানে নেট স্পিনটাকে লিখে দিই, নেট স্পিন খেয়াল করো এখানে কয়টা ঘটনা, এই যে একটা 1 ঘটনা বললি, স্পিন এগেনস্টে গেলে কি উইথ দা গেলে কি প্লাস আপ না, তাহলে প্লাস আপ মানে কি 1। তারপর দেখো এখানে কি একটা এগেনস্ট একটা উইথ, মানে প্লাস মাইনাস হাফ 0, স্পিন 0। এখন 2টাই কি এগেনস্টে, তাহলে মাইনাস হাফ কি -1, অর্থাৎ নেট স্পিন এটার জন্য 1, এটার জন্য 0, এটা 1। 0 মানে কি কোনো ম্যাগনেটিজমই নাই, বুঝছো? ক্যান্সেল আউট। আমরা যেখানে এক্সপেকটেশন করেছিলাম সেখানে পিক পাইছি, বাট এখানে কোথাও তুমি 0 পাইছো। এই যে +3/2 +1/2 -1/2 -1 3/2, কোনো 0তে নেট স্পিন 0 নাই। তার মানে যেখানে এক্সপেকটেশন করেছিল সেখানে কোনো পিক নেই, তো যেখানে এক্সপেকটেশন করলাম সেখানে পিক নাই। আচ্ছা, এখন আসি যে কেন সমান হলো না। দেখো এই যে পসিবিলিটি কয়টা, একটা, তাই রেশিও বলবো, রেশিও বলতে কি ইন্টেন্সিটি রেশিও। দেখো ইন্টেন্সিটি এখানে ঘটনা কয়টা, একটা, পসিবিলিটি একটা, 1। এখানে পসিবিলিটি কয়টা, এই যে একটা, এই যে একটা, তাহলে কি বলবো পসিবিলিটি 2টা 2। এখানে পসিবিলিটি কয়টা, একটা, এই যে 1, অর্থাৎ 1:2:1। এই যে 1:2:1। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা কেন ইন্টেন্সিটি রেশিও এরকম হয়। এই ব্যাখ্যাটা, এই কাহিনীটা আমাদের পাস্কেল ট্রায়াঙ্গেলের সাথে মিলে যায়। তাই আমরা বলতে পারি পাস্কেল ট্রায়াঙ্গেল ওটা একটা মানে শর্টকাটের মতো, তাই না? মিলে যায়, বাট ওটা কিন্তু ব্যাখ্যা না। ব্যাখ্যা কি, এই স্পিন স্প্লিটিং, এইটা হচ্ছে কাহিনী, বুঝতে পারছো?
তো আমরা বুঝলাম কি 1:2:1 এবং 1:3:3:1 কেন হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন স্প্লিটিং পড়ছিলাম সেখানে একটা আমরা কম্পাউন্ড লাস্টে এক্সাম্পল হিসেবে দেখছি, সেখানে আমরা কি দেখছি 1:1 সেটারও ব্যাখ্যা দিচ্ছি। তো এইভাবে যে কোনোটা তুমি করতে পারো, ব্যাখ্যা দিতে পারো। তো নর্মালি কি জানো বলি যে ট্রিপলেট, এটা কোয়ার্টেট, তারপর ডাবলেট, এই পর্যন্ত না এগুলো মিলে তারপর হচ্ছে তোমার যখন যাবা কুইন্টেলে যাবা, সেক্সটেলে যাবা, সেপ্টেলে যাবা, তখন আর ওরকম পিক পাওয়া যায় না, রেশিও পাওয়া যায় না, তখন রেশিও উল্টাপাল্টা হয়ে যায়। তো এটা একটা ইন জেনারেল, তাহলে 1:1, 1:2:1, 1:3:3:1, তাই না, 1:4:6:4:1 এই পর্যন্ত থাকে। তারপর আর আসলে ওই যে 5টা লাইনের জন্য বা 6টা লাইনের জন্য, 7টা লাইনের জন্য মানে কুইন্টেট, সেক্সটেট, সেপ্টেট, তখন আর রেশিও ঠিক থাকে না, এনএমআর স্পেকট্রামে ওই কম্পাউন্ডের উল্টাপাল্টা হয়ে যায়। বাট ইন জেনারেল আমরা এটা মনে রাখতে পারি, মানে যে পাস্কেল ল যেটা, বুঝছো, এটা হচ্ছে আমাদের পাস্কেল ট্রায়াঙ্গেল নিয়ে একটা ওভারঅল আলোচনা। এরপরের পর্বে আমরা দেখব ইন্ট্রিগেশন বা ইন্ট্রিগাল লাইন, সেটা নিয়ে। যদি ভিডিওগুলো তোমাকে মানে উপকার করে থাকে তাহলে তো তোমার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, এই ভিডিওগুলা তুমি তোমার ক্লাসমেটদের সাথে শেয়ার করিও, তাদের জানাইও এনএমআর স্পেকট্রোস্কোপি বাংলায় তো এরকম ভিডিও নাই, তাই না। তো যদি কেউ এনএমআর স্পেকট্রোস্কোপি বুঝতে চাইতেছে বা পারতেছে না বা সামহাও সে যদি এগুলো পায় তাহলে তার উপকার হবে, তাই না। তো তুমি কী করো, তোমার সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করিও, ক্লাসমেটদের সাথে একটু শেয়ার করিও, চ্যানেল কথা বলিও, আর অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করিবা, এটা আমার তোমার কাছে হাম্বল রিকোয়েস্ট। কারণ এই ভিডিওগুলো করতে ভালো রকমের কষ্ট হয়, বুঝছো। এইদিকে একটা লাইট জ্বলতেছে, এইদিকে একটা লাইট জ্বলতেছে, এই লাইটের মধ্যে ভিডিও করা, অনেকক্ষণ করা, তাই না। তো এতটুকু কষ্ট তুমি তো মূল্যায়ন করতে পারো। দেখো আমি আবার বলি, আমি কিন্তু অনার্স লেভেলের মানে ওই কোর্স নিয়ে হাজির হব না, কোর্স আমার করা ওইগুলা ইচ্ছা নাই, জাস্ট এগুলা শখ থেকে, ভালো লাগা থেকে আমি করতেছি, ভিডিওগুলো করতেছি, আমার কেমিস্ট্রি ভালো লাগে সেই বিধায়। তো তোমার থেকে কোনো টাকা পয়সার তো আমার হিসাব নিকাশ নাই। আমি জাস্ট চাইতেছি এই কেমিস্ট্রি যে একটা সুন্দর একটা সাবজেক্ট, কেমিস্ট্রির টপিকগুলা, কেমিস্ট্রির কোর্সগুলা যে মুখস্থ না, এগুলো আসলে যে বুঝে বুঝে পড়তে হয়, সেটার জন্য সবাই অ্যাটলিস্ট বাংলাদেশের যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে তারা বুঝতে পারে, যেগুলো আসলে যারা আসলে কেমিস্ট্রি মনে করে যে মুখস্থ, এটা বোঝার পড়া না, অ্যাটলিস্ট তারা যেন ফিল করতে পারে। তো এতটুকু তো তুমি করতে আমাকে সাহায্য করতেই পারো, তাই না। ওকে, আসসালামু আলাইকুম।